আমরা এর ওই ওয়াইফাইটাতে প্রবলেম ছিল তো, হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেছে। মানে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, লাইনে মনে হয় একটু নাড়া খাইছিল। তো এখন আমরা দেখলাম যে যে গিয়াসুদ্দিন আজম শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহের সাথে পর্তুগিজরা যুক্ত হয়ে এরপরে তারা যুদ্ধ করছিল শের শাহর বিপক্ষে। পরে শের শাহ তো জিতে গেল। তখন পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে পর্তুগিজদেরকে একদম বাংলা থেকে বিতাড়িত করছে। এখানে বলছে যে 18 সালে চট্টগ্রাম থেকে পর্তুগিজদেরকে বিতাড়িত করেন শেরশাহ। ঠিক আছে। আবার পর্তুগিজ এবং মগদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে আবার কিন্তু ওনার নাম জানি কি, শায়েস্তা খান। শায়েস্তা খান কিন্তু মগ শায়েস্তা। এবং পর্তুগিজ দুইটাকেই চট্টগ্রাম থেকে বিতাড়িত করছে। আর শেরশাহ তারও আগে চট্টগ্রাম থেকে বা বাংলা থেকে ওদেরকে বিতাড়িত করছে। এখানে চট্টগ্রাম থেকে না বললে দরকার ছিল বাংলা থেকে বলা, যে বাংলা থেকে ওদেরকে বিতাড়িত করছে। আর পরবর্তীতে মগ এবং পর্তুগিজদেরকে আবার বিতাড়িত করছে শায়েস্তা খান। 1666 সালে মগ এবং পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে শায়েস্তা খান। তাহলে হুগলি থেকে তাদেরকে কে তাড়াইছে বলেন তো? হুগলি থেকে পর্তুগিজদেরকে কারা তাড়াই দিছে? কে? ভুলে গেলে হবে? কাসিম খান জুইনি। আর জাহাঙ্গীরের, সম্রাট জাহাঙ্গীরের সুবেদার, সুবেদার কাসিম খান জুয়েনি বলছে সম্রাট জাহাঙ্গীর না, সরি শাহজাহান, সম্রাট শাহজাহানের আদেশে সম্রাট শাহজাহান তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে পর্তুগিজদেরকে। সম্রাট শাহজাহানের আদেশে বাংলার সুবাদার কাসিম খান জুয়েনি পর্তুগিজদেরকে মুঘল হুগলি থেকে বিতাড়িত করে। বুঝছেন? সম্রাট শাহজাহানের দেশে কাসিম খান জুয়েনি হুগলি থেকে ওদেরকে তাড়াই দিয়েছে। ওরা প্রথমে হুগলিতে ইয়ে করলো না, ওরা বাণিজ্য কুঠি নির্মাণ করলো না পর্তুগিজরা, কোচিনে কোচিনে নির্মাণ করছে, ভারতের কোচিনে নির্মাণ করছে এলো, আর বাংলায় করছিল হুগলিতে। তাই? বাংলায় প্রথমে হুগলিতে তারা কুঠি নির্মাণ করছে, পরে সম্রাট শাহজাহানের সুবেদার কাসিম খান জুয়েনি তাদেরকে হুগলি থেকে বিতাড়িত করছে। আচ্ছা, এবার হলো এলাহাবাদ চুক্তি নিয়ে। তো এবার হলো ইংরেজ শাসন, যে ইংরেজরা কিভাবে শাসন টাসন করছে আমরা একটু দেখবো এখানে। তাদেরকে বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি দিয়েছিল ফররুখ সিহার, সম্রাট ফররুখ সিহার 1717 সালে। এবার ইংরেজ শাসন দেখছেন, এরা গাড়ি টাড়ি নিয়ে আসছে এদের শাসন করতে। এলাহাবাদ চুক্তি, বক্সারের যুদ্ধে যখন ব্রিটিশরা জয় লাভের পর 1465-64 সালে এই যুদ্ধটা হয়েছিল। 1465 সালে এলাহাবাদ চুক্তি হয়, তার মাধ্যমে বাংলা, বিহার এবং 1765 সালে স্যার। আচ্ছা, ওই ভাই 14 1765, 1765, হ্যাঁ, 1465। 1765 সালে বিহার, উড়িষ্যার এবং আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাট যে দ্বিতীয় শাহ আলম, তার কাছ থেকে সে দেওয়ানি লাভ করে রাজ্য শাসনের জন্য পদ। তো দেওয়ানি মানে হচ্ছে টাকা পয়সার হিসাব, যারা ওখান থেকে টাকা পয়সা তুলবে, রাজস্ব আর এটা তুলবে। দ্বৈত শাসন নিয়ে আমরা দেখব। তো এখানে যেটা হইলো যে আমাদের 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধের পরে, যেটা পলাশী যুদ্ধের পরে ওরা তো মীর জাফরকে ক্ষমতায় বসাইছে, কিন্তু মীর জাফর ঠিকমতো একটু টাকা পয়সা তুলতে পারতো না, এটা বুড়া হয়ে গেছে। তো পরে বুড়াটারে বাড়ি করে দিছে, বের করে তার জামাই যে মীর কাসিম, এই মীর কাসেমকে বসাইছে সিংহাসনে। তো কাসেম তো মোটামুটি স্বাধীন চেতা নবাব ছিল। পরে তার সাথে বক্সারের যুদ্ধ হইল। বক্সারের যুদ্ধতে দ্বিতীয় শাহ আলম সহকারে আরো যারা ছিল, অযোধ্যার যেই সম্রাট ছিল, অযোধ্যার সুবেদার, সেও ইয়ে হয়েছে, মানে পরাজিত হইল। বাংলার মীর কাসিম, সেও পরাজিত হইল। হওয়ার পর তখন তো ভারতবর্ষের, বলতে গেলে পুরো ভারতবর্ষেরই যে স্বাধীনতা ভূলুণ্ঠিত হইল। তো অযোধ্যার নবাব ছিল নবাব সুজাউদ্দৌলা, হ্যাঁ, নবাব সুজাউদ্দৌলা। আর দিল্লির ছিল সম্রাট শাহ আলম।
আর বাংলার তো মীর কাসিম। এই মিত্র বাহিনী যখন পরাজিত হইল, তখন আপনার বাংলার যে সার্বভৌমত্ব চলে গেল। তখন এলাহাবাদ তখন ইচ্ছা করলে ব্রিটিশদের যে কোম্পানি, মানে রবার্ট ক্লাইভ, যে ও ছিল ফোর্ট উইলিয়াম দুর্গের, ওদের যে ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা প্রতিষ্ঠা করছে, সেই ফোর্ট উইলিয়াম দুর্গের গভর্নর। মানে ও ইচ্ছা করলে পুরো ভারতের বা দিল্লির মসনদে বসতে পারতো, কিন্তু সেটাতে না বসে ওদের কাজ হলো টাকা পয়সা চুরি করা। ওরা তো আর শাসন করতে আসে নাই। ওরা দেখলো যে ওরে বাপরে বাপ, বিশাল ব্যবস্থা, শাসন করতে হলে তো অনেক কষ্ট করতে হবে। এই জন্য ওরা আপনার কি মানে মধু খাবে কিন্তু মৌমাছির ফুল ফুটবে না। এই জন্য তারা এখানে দেওয়ানিটা নিয়ে গেছে আর শাসনভার সম্রাটের কাছেই রাখছে। তো এই যে এই লর্ড ক্লাইভ 1765 সালে এই কাজটা করলো। তার মানে সে ঝামেলায় না জড়ায় শোষণ করার যে নীতি সেটা বেছে নিল। লর্ড ক্লাইভ দেওয়ানি সনদপ্রাপ্ত হলেও সে শাসন প্রণালীর উদ্ভব হয়। তাই মানে সোজা কথা হচ্ছে যে লর্ড ক্লাইভ যখন দ্বৈত শাসনের ধারণা দেয়, তখন একটা শাসন প্রণালী যে উদ্ভব হয় সেটা হলো দ্বৈত শাসন। ভাই তো এর পেজ মধ্যে পরিবর্তন করছে? না, আমরা দ্বৈত শাসন পড়তেছি। দ্বৈত শাসন কি নাই আপনাদের ওখানে? না না না, এলাহাবাদ চুক্তি পর্যন্ত এখানে এখানে ও আচ্ছা আচ্ছা, পরিবর্তন হয় নাই। তাহলে নিয়ে আসি আবার। এই হলো দ্বৈত শাসন। তো এখানে বলছে দেওয়ানি সনদপ্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব ঘটে সেটা হলো দ্বৈত শাসন। এই দ্বৈত শাসনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর আর্থিক ক্ষমতার অধিকারী হয় আর বাংলার নবাব সামান্য বিত্তভোগী কর্মচারীতে পরিণত হয় মাত্র। তাকে বলছে এলাহাবাদ চুক্তির মধ্যে ছিল বাংলার নবাবকে মাত্র দিল্লির নবাবকে দিবে, দিল্লির সম্রাটকে দিবে 24 লক্ষ টাকা বাৎসরিক। চিন্তা করেন, মাত্র রাজস্ব থেকে কোম্পানি বছরে 26 লক্ষ লক্ষ টাকা দিবে সম্রাটকে, আর বাংলার নবাবকে দিবে 53 লক্ষ টাকা প্রদান করবে। এই 53 লক্ষ টাকা দ্বারা তারা সকল রাজ্য, বিশাল এত রাজ্য, বাংলা নবাব মানে বুঝেন বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা টুড়িষ্যা এবং আমাদের পুরো অঞ্চল, এই পুরো অঞ্চলের শাসনভার চালাইতে হবে মাত্র 53 লক্ষ টাকা দিয়ে। আর বাকি উদ্বৃত্ত যা পাবে, কৃষকদেরকে মাইরিয়া দাইরিয়া যা খাবে, সবই ওরা নিয়ে ইংল্যান্ডে উঠাবে। আর এরপরে বলবে আমরা হইলাম সভ্য জাতি। তো তো এইটাই হলো অবস্থা। বাংলার নবাব সামান্য বিত্তভোগী কর্মচারীতে পরিণত হন। এদেরকে এদেরকে নিয়ে কাজী নজরুল ইসলাম অনেক কড়া কড়া কথা বলছে। এগুলো আমরা পরবর্তীতে যখন কাজী নজরুল পড়ব তখন আসবে এগুলা। কোম্পানির ব্রিটিশ শাসন ছিল তিন ধরনের। একটা ছিল গভর্নর, 1773 সাল পর্যন্ত ছিল গভর্নর। তারপরে ছিল গভর্নর জেনারেল 74 থেকে একদম সিপাহি বিদ্রোহ পর্যন্ত। এরপরে শাসনটা রানীর হাতে চলে যায়। গভর্নর জেনারেল ও ভাইসরয়, ভাইসরয় মানে রানীর প্রতিনিধি, মানে এটা সরাসরি তখন ব্রিটিশ রানী দ্বারা ইয়া হইতো, পরিচালিত হইতো। তো এখন আমরা আমরা ডিটেলসে যাই। তো এখানে আমাদের ক্ষেত্রে যেটা দেখব, সিরাজউদ্দৌলার মানে পলাশী যুদ্ধ নিয়ে আমরা একটু আজকে একটু শেষ মুহূর্তে একটু ডিটেলস পড়বো, পলাশী যুদ্ধটা কিভাবে কিভাবে হইলো। তো গভর্নর ছিলেন কি, 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর পদ সৃষ্টি করে। তাহলে বাংলার গভর্নর পদ সৃষ্টি করে 1757 সালে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার গভর্নর পদ সৃষ্টি করে। প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ। গভর্নর ছিলেন গভর্নর ছিলেন কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের প্রধান। তার মানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় গভর্নরের পদ সৃষ্টি করে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিল লর্ড ক্লাইভ, আর বাংলার ক্ষেত্রে মীর জাফরের বসায় দিছে। ঠিক আছে, এবং তাকে দিয়ে শুধু খাজনা টাজনা তোলাইতো, সে কিন্তু ঠিকমতো তুলতে পারতো না, এই জন্য তাকে ক্ষমতা থেকে সরাইয়া মীর কাসিমকে বসাইছিল এই রবার্ট ক্লাইভ। গভর্নর ছিলেন কোম্পানি বাণিজ্যের কার্যক্রমের প্রধান, বাণিজ্যিক কার্যক্রমের প্রধান ছিল গভর্নর। সে কিন্তু কোনো রাষ্ট্রীয় কোনো রীতিনীতির প্রধান ছিল না। তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল সীমিত, তাদের গভর্নরদের রাজনৈতিক ক্ষমতা ছিল সীমিত, তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতো না। তারা ওই যে দেওয়ানি ক্ষমতা, যেটা মানে তারা টাকা পয়সার হিসাব নিত। গভর্নর জেনারেল যারা,
তারা হলো 1774 থেকে 1858 সাল পর্যন্ত গভর্নর জেনারেল। এরা কি ছিল? আমরা জানি 1773 সালে একটা নিয়ামক আইন পাস হয়। তো নিয়ামক আইন পাস হওয়ার পিছনে ঘটনা আমরা পড়ব। তো ওখানে নিয়ামক আইন পাসের মাধ্যমে গভর্নর থেকে গভর্নর জেনারেল নতুন নামকরণ করা হয়। তাহলে গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়। প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং, আবার প্রথম গভর্নর জেনারেলও ওয়ারেন হেস্টিং। শেষ গভর্নর ছিল ওয়ারেন হেস্টিং, তাকেই আবার প্রথম গভর্নর জেনারেল বানানো হইলো। তাহলে সে আগের গভর্নর, পরে আবার তার সাথে গভর্নর জেনারেল নাম দিল। প্রথম গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিং। তো গভর্নর জেনারেল ছিলেন কোম্পানির সকল ভারতীয় কার্যক্রমের প্রধান, এবং তাদের রাজনৈতিক ও প্রশাসনিক দুইটা ক্ষমতাই ছিল ব্যাপক। তার মানে ওয়ারেন হেস্টিং যখন গভর্নর ছিল তখন তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল না, কিন্তু যখন সে গভর্নর পদ থেকে যখন সে গভর্নর জেনারেল হইল, এটা হলো রানীর যেই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন যেটা তৈরি করলো, ওই ওই নাম অনুসারেই, ওই আইনের বলেই সে এখন গভর্নর জেনারেল। মানে ব্রিটিশ সরকার হালকা পাতলা একটু ওদের দেখতো যে ওরা কিভাবে চালাচ্ছে, ওদেরকে বলছে যে তোমরা তো এইভাবে তো মানুষ মেরে ফেলতেছো, তো তোমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলো, এটা বলে দিছে আর কি। গভর্নর জেনারেল ও ভাইস রয় 1857 সালে যখন সিপাহি বিদ্রোহ হয়, তখন ব্রিটিশরা চিন্তা করলো যে ব্রিটিশ রানী চিন্তা করলো যে না, ওদেরকে দিয়ে কোম্পানি টোম্পানি দিয়ে শাসন করা যাবে না, আমরা সরাসরি শাসনভার নেই। এটা হলো 1857 সালে সিপাহি বিদ্রোহের পরে। তো গভর্নর জেনারেল পদ বা গভর্নর জেনারেল বা ভাইস রয়ের পদে পরিবর্তিত হয়। মানে গভর্নর জেনারেল পদটাকে গভর্নর জেনারেল ও ভাইস রয়, এই কথাটা নামছেন। ভাইস রয় মানে রানীর প্রতিনিধি। তো প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং। উনি আবার শেষ গভর্নর জেনারেল ছিলেন। তার মানে শেষ গভর্নর জেনারেল যে, তাকেই আবার প্রথম গভর্নর জেনারেল ও ভাইস রয় বানানো হয়েছে। মানে হচ্ছে যে, যে বিদ্যমান ছিল তাকে সরানো হয় নাই। যেমন ওয়ারেন হেস্টিং, সে গভর্নর ছিল, গভর্নর থেকে আবার গভর্নর জেনারেল হয়েছিল, তাকে কিন্তু সরানো হয় নাই। আবার গভর্নর জেনারেল ছিল, সর্বশেষ গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। আবার তাকেই আবার গভর্নর জেনারেল ও ভাইস রয় বানানো হয়েছে। মানে এই পদ সরাই দিয়ে অন্য কাউকে বসায় নেয়, ওনার নামই পরিবর্তন করে দিছে, পদবি পরিবর্তন করে তাকে আবার প্রথম বানিয়ে দিছে। তাদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ছিল সর্বোচ্চ, এবং তারা ছিল রানীর প্রতিনিধি। তাহলে গভর্নর জেনারেল থেকে গভর্নর জেনারেল ও ভাইস রয়দের ক্ষমতা আরো বেশি ছিল। গভর্নর জেনারেল থেকে গভর্নরদের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা ছিল না, তারা বাণিজ্যিক কার্যক্রমের প্রধান ছিল। এবার আমরা একটু সংক্ষেপে পড়ি। তো গভর্নর ছিল কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের প্রধান, সীমিত রাজনৈতিক ক্ষমতা ছিল। গভর্নর জেনারেল ছিল সকল ভারতীয় কার্যক্রমের প্রধান, ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা তার ছিল। আর গভর্নর জেনারেল ও ভাইস রয়, সে ছিল ব্রিটিশ রাজার প্রতিনিধি, সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা তার ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি বলে কুখ্যাত লর্ড ক্লাইভ। বরিশাল্লা ভাষায় কি জানি বলে, মাউয়ারফ বলে না জানি কি একটা, আমি জানি না। এই যে বিভিন্ন নাটকে গালি টালি দেয়, বরিশালের ভাষা খুব ভালোই লাগে নাটকের মধ্যে। বাংলায় গভর্নরদের শাসন হচ্ছে লর্ড ক্লাইভ। তাহলে এখানে এই লর্ড ক্লাইভ নিয়ে আমরা একটু পড়ি। এই দেখেন কিভাবে মানুষ মারা গেছে ওই সময়, কি দেখা যাচ্ছে লর্ড ক্লাইভের এই যে দুর্ভিক্ষের ছবিগুলো দেখা যাচ্ছে। জি, জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ছিল লর্ড ক্লাইভ। তো বলা হইতো যে যখন 1757 সালে 2 জুলাই সিরাজউদ্দৌলাকে মারা হইল, পরে তাকে হাতির পিঠে কইরা মুর্শিদাবাদে যখন ঘোরানো হইল, তখন যতগুলা লোক এই অবস্থাটা দেখছে, তারা সবাই যদি একটা করে ঢিল মারতো, তাহলে ব্রিটিশদের এই সেনাবাহিনী বা ব্রিটিশদের এই আধিপত্য প্রতিপত্তি সব কিছু ভুলণ্ঠিত হয়ে যেত। এখানে সিরাজউদ্দৌলা একজন তরুণ নবাব ছিল, তার কিছু ভুল ভ্রান্তি আছে, কিন্তু সে তো আমাদের লোক, এই কথাটা বুঝে নাই।
ওই সময়ের বাঙালি ছিল একটা বব্বর অশিক্ষিত মূর্খ জাতি। এখন পর্যন্ত তো এই যে এত শিক্ষিত, এত পড়াশোনা করে এখন পর্যন্ত শিক্ষিত হয় নাই। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ওইটা সেটা নিয়ে লাফালাফি করে। নিজের স্বার্থ যতক্ষণ পর্যন্ত বাঙালি বুঝবে না, ততদিন পর্যন্ত এই দেশ উন্নত হইবে না। এখনই সবগুলো গুড়া কিমড়ি মনে কামড়ায়, শুধু নির্বাচন নির্বাচন করে। আর অথচ এই যে ইউনূস সাহেবের যেই পরিমাণ একটা ওয়ার্ল্ডে, যেই পরিমাণ একটা তার প্রতিপত্তি, সে যে কোনো জায়গায় ফোন দিলে ভাই ইয়ে করে। ডক্টর হ্যাঁ, ইউনূসকে নিয়ে কিন্তু অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। হ্যাঁ, এটা আমি জানি। আমরা তো দেখতেছি অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলে। তো বাঙালি হলো একটা মূর্খ বব্বর জাতি। সেই 1757 সাল থেকে শুরু করে এগুলার নেচার, এগুলার শিক্ষার মধ্যে যথেষ্ট পরিমাণে ঝামেলা। এরা শিক্ষিত না, বুঝছেন? এই যে অনার্স মাস্টার ডিগ্রি করলে আর হলো সর্বোচ্চ স্বার্থপর একটা জাতি হলো এই বাঙালি। তো এই জন্য, এবং মূর্খ প্লাস স্বার্থপর, এই জন্য বলে এরা নিজের সেই এটা জানে না। এরা নিজের যেই স্বার্থটা সেটা বুঝে না, বুঝছেন? ম- এরা মূল কথা হচ্ছে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এরা বোঝে এরা বোঝে আমরা দল। নিজের স্বার্থ হুম। ছাড়া কিছুই বুঝি না। আর এই নিজের স্বার্থ যদি বুঝতো, এটাই ভালো তো, এটা ভুল বললেন। নিজের স্বার্থ যদি ভাই, বুঝতো, ভালো ভালো মন্দ না, না ভালো মন্দ বিচার করি না তো, আমরা আপনারা বিচার শোনেন, করি হচ্ছে যে নিজে আমি যদি। নিজের স্বার্থ বোঝা মানে জি বুঝেন ভাই। যে আপনাকে এটা বুঝতে হবে যে যে এর আগে সরকার কোটি কোটি টাকা পাচার করে এবং সেই টাকাগুলো আমাকে দিতে হবে, এই জন্য একজন ভালো লোক দরকার। এটা হলো নিজের স্বার্থ বোঝা। পৃথিবীতে প্রত্যেকটা জাতি নিজের স্বার্থ বি- বোঝে। দেশের স্বার্থ, দেশের না স্বার্থ মানে নিজের বি- স্বার্থ। বিষয়টা কি ভাই, আমি আপনাকে পছন্দ করি না, ঠিক আছে? আপনি যদি কোনো কারণে একটা মানে ইয়ে হয়, কথার এদিক সেদিক হয়, তাহলে আপনার বিরোধিতা করার আমার কোনো মানে হয়? হয়তো বা এটা করতে পারি যে আপনার, ভাই এরে এই জিনিসটা শোনেন, আপনার আমি করা আমি একটা উচিত হয় কথা নাই। বলি। ষড়যন্ত্র করুক আর যাই করুক, যেটাই করুক, সবকিছু হইলো ওই যে ওই এই অবস্থা হবে, দেখছেন? ষড়যন্ত্র করলে বাংলাদেশে এই অবস্থা হবে। এই যে এখন যেটা স্ক্রিনে দেখতেছেন, এটাই হবে। আচ্ছা দেখেন, লর্ড ক্লাইভ হচ্ছে ভারতের ভারতের প্রথম প্রথম ব্রিটিশ গভর্নর ও ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তনকারী। তাহলে ভারতের প্রথম যে গভর্নর এবং ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তনকারী হচ্ছে লর্ড ক্লাইভ। তার কর্মজীবন: ফরাসি যুদ্ধে 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। লর্ড ক্লাইভ সম্বন্ধে আর একটু বলি যে যখন হলওয়েল যে ছিল, এই হলওয়েল যখন অন্ধকূপ হত্যা 146 জনের মধ্যে বললো 123 জনই মারা গেছে, এই ধরনের গুজব যখন দিল, তখন এই লর্ড ক্লাইভ ছিল অন্য জায়গায়, কোন একটা জায়গায় যেন ও এখানে ছিল, ও বাংলায় ছিল না। পরে ওরা এগুলা শুনে তেলে বেগুনে গরম হয়ে আসছে। আইসা এবার আপনার নবাবের সাথে ওই যে আলীনগর যে চুক্তিটা, আলীনগর চুক্তিটা আসলে নবাব করতে চায় নাই। প্রচন্ড পরিমাণে প্রাসাদের মধ্যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের মধ্যে বাধ্য হয়ে সে এই চুক্তিটা যখন করছে, তখন তারা বলছে যে ওই চুক্তিটা ছিল সম্পূর্ণ একটা দাসত্বমূলক চুক্তি। এই চুক্তিটা করার ফলে নবাবের যেই স্বাধীন মানে নবাবের যে অবস্থান সেটা অনেক দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে লর্ড ক্লাইভ চিন্তা করলো যে আমি আরো বড় করে কিছু করতে পারবো। কিন্তু এখানে মিল, প্রথমে কিন্তু নবাব জিতে গেছিল, যে মীর মদন সহকারে ওরা, ও যখন মারা গেল, এরপরে যখন যেই ওই যে কি বলে মীর জাফর শুধু দাঁড়ায় ছিল, ও যুদ্ধ করে নাই। এবং ওই ইংরেজদেরকে বলছে যে এখন ওরা তো নবাবের সৈন্যরা বিশ্রাম অবস্থায় আছে, এই মুহূর্তে তোমরা আক্রমণ করো। মানে ও দুনিয়ার যত কূটকৌশল বা সব দিয়ে গেছে। এবং বলা হয় যে ওই সময়ে এই যুদ্ধটার নবাবের পিছে সবাই চাইছে, উপরের দিকে যারা ছিল সবাই চাইছে নবাব হারুক। কারণ হচ্ছে সবার ব্যক্তি স্বার্থ। ওই যে নবাবের কাছ দিয়ে সালাম বাহ, সে দেখেন না, এরকম যে সবার ব্যক্তি সবচেয়ে স্বার্থ। বড় ষড়যন্ত্র সবার, ছিল পারিবারিক হ্যাঁ, ষড়যন্ত্র। সবার ব্যক্তি স্বার্থ, যে সবাই চিন্তা করছে নবাবকে যদি আমরা হটাইতে পারি, তাহলে আমরা আমাদের অর্থনৈতিক লাভ, যেটাই আমাদের আজকে যে বাংলাদেশের অবস্থায় এই জায়গায়, শুধু ব্যক্তি স্বার্থ। পুলিশ চিন্তা করছে ব্যক্তি স্বার্থ, ম্যাজিস্ট্রেট চিন্তা করছে ব্যক্তি স্বার্থ, ডিসি ব্যক্তি স্বার্থ চিন্তা করছে। কেউ এই চিন্তা করে নাই যে দেশটা আমাদের। এই জন্যই বলে আমরা বিসিএস প্রস্তুতি নিচ্ছি। চাকরি পাইলে মনে করবেন দেশ আমার, এই জিনিসটা যত মধ্যে আসবে আসবে না। হ্যাঁ, এখন এখনো ওই ব্যক্তি স্বার্থ নিয়ে মানুষ আছে কিছু কিছু এইটাই মানুষ। তো, এই ব্যক্তি স্বার্থের জন্যই ফরাসি যুদ্ধ হচ্ছে বিষয় না, 1700 অধিকাংশ। 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা দৌলাকে পরাজিত করেন।
বক্সারের যুদ্ধে 1664 সালে দিল্লি সম্রাট দ্বিতীয় শাহ আলমকে পরাজিত করেন এই লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ এই দুটো যুদ্ধেই ছিল। তারপর হচ্ছে 1765 সালে দ্বৈত শাসন প্রবর্তন করেন এবং এলাহাবাদ যে চুক্তি সেটা। নবাবের কাছ হাতে বিচার ও শাসন এবং কোম্পানির হাতে রাজস্ব দেশ রক্ষা। তাহলে রাজস্ব এবং দেশ রক্ষা চুরিদারি এই দুইটাতে কোম্পানি নিজের হাতে নিয়েছে। আর বিচার আর শাসন মানে নবাবকে বলছে তুমি বিচার করো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা মাইরা মানুষকে নিয়ে যেতেছে টাকা, এবার নবাব গেছে বিচার করার জন্য। এবার তাহলে সাধারণভাবে নবাবের প্রতি মানুষ খেপা, এটাই হবে। এবং ওই সময় মানুষ তো মূর্খ ছিল, ওই সময় মানুষ তো এত বেশি রাজনীতিও বুঝতো না। এখন তো পড়াশোনা করেও জাতি মূর্খ হিসাবে রয়ে গেছে। নবাবের হাতে বিচার ও শাসন এবং কোম্পানির হাতে রাজস্ব ও দেশ রক্ষা করে। আর আর তার নির্দেশে মেজর জেনারেল 1789 সালে আপনার বঙ্গদেশের মানচিত্র মানে মেজর মেজর এর নাম হচ্ছে র্যানেল, মেজর র্যানেল। আচ্ছা আমি একটু দেখি পুরাটা শেষ হলে, মেজর র্যানেলই মনে হয় ওর নাম। হ্যাঁ র্যানেল, র্যানেল। এখন দেখেন যে তাদের নির্দেশে মেজর র্যানেল 1789 সালে বঙ্গদেশের মানচিত্র তৈরি করেন। আপনারা যেহেতু কথা একটা উঠে গেছে, একটু শেষমেশ একটা আপনাদেরকে একটু ছোট একটা কথা বলি। দেখবেন যে যখন আহ, রাজার গাড়ি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যায়, রাজার গাড়িতে অনেক সুসজ্জিত থাকে তাই না? ওই যে আমাদের তৌহিদুল ইসলাম ভাই আপনিও শোনেন ভালো করে, যে রাজার গাড়ি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যায় তখন জঙ্গলে তো নেড়ি কুত্তা থাকে, নেড়ি কুত্তা চিনেন? রাস্তার কাছে যেগুলো ঘেউ ঘেউ করে ওরকম। তো এই নেড়ি কুত্তা কতগুলা এই রাজার গাড়ি, এত সুন্দর গাড়ি দেখা এই রাজার গাড়ির পিছনে দৌড়ে আর ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে আর দৌড়ায়। তো জীবনে কোন রাজা দেখছেন যে গাড়ি থেকে নাইমা লাঠি হাতে নিয়ে এই কুত্তা দৌড়াইছে? দেখছেন কখনো? রাজা তার গাড়ির মতো গাড়ি চালায়, ঠিক আছে? তো এখানে যেটা বলি যে ইউনুস দেখবেন তার ইউনুসের মতো করেই দেশ চালাবে, সামনের দিকে যাবে, ঠিক আছে? আর এই কুত্তা কুত্তা থামানোর জন্য ইউনুস সময় নষ্ট করবে না। তো এটাই দেখবেন। আর যদি কখনো ফ্লপ হয় প্ল্যানিং, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। এই হলো কথা, তবে ফ্লপ হওয়ার সম্ভাবনা নাই। এটাই যাই হোক, এগুলা নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা ঘন্টা কথা বলতে হবে, কিন্তু মানে বলতে চাই না। আজকে কি হচ্ছে মানে ঢাকা নাকি কোনো গাড়ি ঢুকতেছে না? এগুলা হবে, কি এগুলা। যেন শ্রমিক আন্দোলন নাকি হচ্ছে? আরে আরে শোনেন আমার কথা শোনেন, আমি ময়মনসিংহ গেছিলাম তো, শোনেন আমি বলি। ঠিক আন্দোলন হইতেছে, বিক্ষোভ। আওয়ামী লীগ কালকে আমাদের এখানে হয়েছে, ওই লোকের দেখা যায় না। আমি বলি আওয়ামী লীগ হচ্ছে দেশে কি দুনিয়া, এখনো আন্দোলন হচ্ছে? আওয়ামী লীগ এক হচ্ছে সপ্তাহ দুনিয়ার আপডেট একটা। আমাকে হ্যাঁ, দেন। আজকে ময়মনসিংহ কালকে আমাদের এখানে হয়েছে। এগুলা হবে, দেখলাম, এগুলা গেছিলাম তো আজকে। এগুলা হবে, এগুলা আস্তে আস্তে দেখবেন থেমে যাবে, এগুলা বাদ দেন, সমস্যা নেই। ওই রাসূল নিয়ে, ওই আমাদের রাসূল নিয়ে মনে হয় কেউ কটূক্তি করছে, নিয়ে বিক্ষোভ করছে। ও আচ্ছা এগুলা আচ্ছা, ওইটা হচ্ছে ভারতে ওই যে একজন হিন্দু নবী নিয়ে হ্যাঁ হ্যাঁ রাসূল। কথা বলতে আরে ইন্ডিয়াতে ভাই এখন পোস্ট মিছিল হয়েছে। হবে, মিটিং হবে, এগুলা এখন হবে, এগুলা নিয়ে সমস্যা নেই। ইন্ডিয়া এখন দেখেন যে এখানে দেখেন, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ যে লর্ড ক্লাইভ যখন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলো, তখন তার ঠিক 5 বছর পরে 1770 সাল, বাংলা হচ্ছে 1176 সাল। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। 1176 সালের জন্য এটাকে বলে 76-এর মনন্তর বলে। আর আর ইংরেজি সালটা হচ্ছে 1770। তার 5 বছর পরে এত শোষণ করছে যে দেখবেন আমরা এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত এতগুলা ইতিহাস পড়লাম। 1757 সাল, এই 1757 সালের আগ পর্যন্ত এই বিশাল পূর্ববঙ্গ বা আমাদের দেশে কখনো দুর্ভিক্ষ নিয়ে আমাদেরকে পড়তে হয় নাই, কিন্তু এই সর্বপ্রথম আমরা দুর্ভিক্ষ নিয়ে পড়তে হয়। কারণ হচ্ছে সম্পদ যখন পাচার হয়, দেশ থেকে টাকা যখন চলে যায়, তখন আর সেই দেশে এরকম অবস্থা হয়। এখন বর্তমানে আজকের পত্রিকার রিপোর্ট জানেন, আমরা যেই পরিমাণ ঋণ পাইতেছি এই 2 মাসে বহির্বিশ্ব থেকে, এর চাইতে বেশি পরিমাণ শুধু ঋণ পরিশোধ করতে হবে। হাসিনায় যেই টাকাগুলা সব জায়গা থেকে দুর্নীতি করিয়া বিভিন্ন জায়গা থেকে ঋণ আইনে যে খাইয়া ফেলছে, এখন বাংলাদেশে যতটুকু ঋণ বৈদেশিক সহযোগিতা যতটুকু আনতেছে, এর চাইতে বেশি পরিমাণ ঋণ পরিশোধ করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, ঠিক আছে? তো এই হলো অবস্থা, যাই হোক। আচ্ছা, আর এইটা শোনেন, এইটা কখনোই সম্ভব না। এখন
এইগুলা বাংলাদেশে যদি যদি ধরেন যে ইউনূস সরকার ফেল হওয়া মানে দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। দেখবেন যে রাস্তাঘাটে হাঁটতে পারবেন না, জিনিসপত্র চুরি হয়ে গেছে, যানবাহনের নিরাপত্তা থাকবে না, কিছুই থাকবে না, পুরো অরাজকতা হয়ে যাবে। ঠিক আছে? এবং ভাই এটা সেটাই এটা যদি সেটাই হয় হবে, তাহলে অবস্থা খুবই অরাজকতাই খারাপ তৈরি হবে। হবে। 1770 খ্রিস্টাব্দে এটা হয়, 1176 বঙ্গাব্দে এটা হলো 76-এর মন্বন্তর হয়। আর এগুলো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? আপনি দেখবেন যে এগুলা ঠিকই ওরা টিকে থাকবে। 76-এর মন্বন্তর উনি তো সময় অনেক জ্ঞানী মানুষ, কে? বুঝলাম না। ডক্টর ইউনূস। আহ, মানুষের বাহিরে। এখন ওনাকে নিয়ে তো কথা বলতে গেলে আজকে আর ক্লাস করা যাবে না। দেখেন, শোনেন, হ্যাঁ, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল জন কার্টিয়ার। তাহলে দেখেন 76-এর মন্বন্তরের জন্য দায়ী কে বলেন তো? জন কার্টিয়ার তো। ওই দেখো, না, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। মানে এখন ক্লাইভ লর্ড। এখন এখন ঘটনা এটাই ঘটবে। হাসিনা সব মায়ের থুয়ে চলে গেছে। এখন যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে এবার বলবো যে ইউনূস সাহেবের জন্য আমরা মরে গেছি, অথচ মাইরে দিয়ে গেছে হাসিনা। এই হলো বাঙালির অবস্থা। এখানে মাথায় রাখতে হবে ছিয়াত্তরের মন্বন্তর যেটা, সেটার জন্য দায়ী হচ্ছে রবার্ট ক্লাইভ। এবং 76-এর মন্বন্তরের সময় ক্ষমতায় ছিল জন কার্টিয়ার, সে তো এটার জন্য দায়ী না। বুঝছেন? এটার জন্য দায়ী হচ্ছে ধরেন বর্তমানে এখন এই যে গার্মেন্টস শিল্পের প্রবলেম, সকল জায়গায় সমস্যা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা। কিন্তু ক্ষমতায় আছে কে? ডক্টর ইউনূস। এখন ইউনূস কি এগুলোর জন্য দায়ী? এই যে রূপপুরে এত জায়গায় এত বিলিয়ন বিলিয়ন ডলার ফাঁস হয়ে গেছে, এটার জন্য তো ইউনূস দায়ী না। তো এই বিশেষ জন কার্টিয়ার হচ্ছে এরকম, যে সে ওই সময় ক্ষমতায় ছিল, বাংলার গভর্নর ছিল, কিন্তু এটার জন্য দায়ী ছিল রবার্ট ক্লাইভ, যে প্রচুর পরিমাণে সম্পদ পাচার করে নিয়ে গেছে। এবং আমাদের বর্তমান সময়ের বাঙালিরাও একই কাজ করতেছে, এরাও ইংরেজদের সাথে খারাপ। আমি তো এটা বুঝতাম। বাংলায় আমি মনন ভাবতাম ওই কার্টিয়ার। হ্যাঁ, বাংলায় মনন্তর হয়েছে, এই তো চিন্তার মধ্যে সমস্যা। চিন্তা চিন্তা আরো প্রখর করতে হবে। বাংলায় মনন্তর যেটা, গ্রেট বেঙ্গল, হ্যাঁ, এটা হচ্ছে যে 1176 সালে। আর 76-এর মনন্তরের জন্য দায়ী রবার্ট ক্লাইভ। 76-এর মনন্তর কালীন গভর্নর ছিল, বাংলার গভর্নর ছিল লর্ড কার্টিয়ার, সেইটার জন্য দায়ী না। 76-এর মনন্তরে বাংলার 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ মারা যায়। মনান্তর মানুষের বলছে যে যে বমি করে ফেলছে কেউ একজন, সেই বমি খেয়ে ফেলছে আরেকজন, এত ক্ষুধা ছিল ওই সময়। আর অথচ এই বাংলা ছিল, বলা হয়তো জান্নাতাবাদ বলছে মুঘল সম্রাট হুমায়ুন। জান্নাতাবাদ বলছে কেন? যে এখানে প্রচুর পরিমাণে ফল টল, শস্য ভান্ডার ছিল। বুঝছেন? ভারতের শস্য ভান্ডার বলা হয়তো এই পূর্ব বাংলাকে। আর সেই শস্য ভান্ডারে এই লুট তরাজের করার ফলে পরিস্থিতি হচ্ছে এই। তো এই যে ইতিহাস জানা না বাঙালি, পড়াশোনা নাই, অশিক্ষিত মূর্খ বব্বর, এই জন্যই তো এগুলো বোঝে না। এরা তো বোঝে শুধু রাজনীতি, এরা দেশ বোঝে না। তো এইটা হচ্ছে অবস্থা যে 1700, ওই যে এটা কেন ঘটলো? ওই যে যখন সিরাজউদ্দৌলাকে মারা হইলো তখন এই লোকগুলা তাকাইছিল, আরে ধরুন সমস্যা কি, মারছে সিরাজকে, আমাদের কি? তো এই জন্যই, যে এখন ধরেন যে এই জন্য কতগুলো আছে, যে এখন এই জন্যই বলে যে ইউনূসের যদি দরকার হলে আমরা আবার নাইমা যেতে হবে, কারণ না না হলে অবস্থা এরকম হবে পরে। তো 1770 সালে এবং 1176 বঙ্গাব্দে। এবার 76-এর মন্বন্তরের জন্য সেটা বললাম, 3 কোটির মধ্যে 1 কোটি মারা গেল। আরেকটা ঘটনা ঘটছে ইংরেজদের আমলে, দুইটা দুর্ভিক্ষ হয়েছে। এরা এত চোরের জাতি, বাটপারের জাতি, এরা কিসের সভ্য? এদের মতো এত নির্লজ্জ আর নাই। এরা সারা পৃথিবীকে শোষণ করে যায় ইংল্যান্ডে উঠাইছে, ওদের ওখানে কিচ্ছু নাই, এগুলা সব চোরের বংশ। 50-এর মন্বন্তর যেটা হয়েছিল সেটা হচ্ছে 1350 বঙ্গাব্দে, 1947 সালে, সরি এরা তো 43 সালে, এরা 1943 সালে। তো যেখানে হ্যাঁ, যেখানে সুযোগ পাইছে সেখানে হ্যাঁ, শাসন করছে আর চুরি উনিশ করছে। 1943 সালে 50-এর মন্বন্তর হয়েছে, 1350 বঙ্গাব্দ, এটা মনে রাখতে হবে, 1350। এই জন্য 50-এর মন্বন্তর বলে। ঠিক স্বাধীনতার, এই দেশটাকে ছেড়ে যাওয়ার ঠিক 2 বছর আগে প্রচুর শোষণ করে গেছে ওই সময়, এই জন্যই আবার হয়েছিল এটা। ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সালে। যখন এই 76-এর মন্বন্তর যখন হইল, তখন ব্রিটিশদের ওই দেশের সংবাদপত্র মধ্যে এই ধরনের জিনিসগুলা প্রচার হইলো, যে এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওইভাবে এইরকম দ্বৈত শাসনের যেই
কুফল সেটা নিয়ে পত্র পত্রিকায় লেখা হইলো তখন, এবং ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে প্রচন্ড বিতর্ক হয়েছে। পরবর্তীতে তারা ভারত শাসনের জন্য রেগুলেটিং আইন, এই যে নিয়ামক আইন যেটা, এটা এই যে রেগুলেটিং আইনটা ওরা বানাইলো, যে এখানে তাহলে নিয়ামক আইন রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাশ করা হয়, এবং সেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তারা গভর্নর থেকে গভর্নর জেনারেল তৈরি করলো। গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়েছে, তার মানে নিয়ামক আইনের ফল হচ্ছে গভর্নর থেকে গভর্নর জেনারেল হওয়া। এতে লাভ হয়েছে কি? এতে লাভ হয়েছে যে কোম্পানির যে গভর্নর জেনারেল সে প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় ক্ষমতায় বলে পরিণত হইলো। তখন তার উপর রানীদের ব্রিটিশ পার্লামেন্টের একটা প্রচ্ছন্ন একটা মানে নজরদারি ছিল, যাতে ওরা বেশি পরিমাণ শোষণ না করতে পারে। তো নিয়ামক আইনের অধীনে প্রথম গভর্নর জেনারেল ছিল। তাহলে এখানে নিয়ামক আইন 1773 সালে। তো ওই সময় যে বাংলার গভর্নর ছিল তার নাম ছিল ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিংই আবার পরবর্তীতে গভর্নর জেনারেল হয়েছে। তো এখন প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিং। বাংলায় গভর্নর জেনারেলের শাসন এবং তাদের অবদানগুলো আমরা দেখবো। তো ওয়ারেন হেস্টিং এর অবদান দেখেন। ওয়ারেন হেস্টিং সে যেটা করলো, সে পাঠশালা বন্দোবস্ত করছে, মানে 5 বছরের জন্য জমিদারদেরকে দিয়ে বললো যে তোমরা এই জমিগুলাকে লাগাই টাকে খাজনা টাজনা নাও, নিয়ে আমাকে দাও 5 বছরের জন্য। কলকাতা নগরী কলকাতাকে রাজধানী করছে, তার মানে ওয়ারেন হেস্টিং মুর্শিদাবাদ থেকে রাজধানীটা কলকাতায় নিয়ে আসছে। ওয়ারেন হেস্টিং এর আমলে প্রথম ভারতীয় সংবাদপত্র, মানে ওরা দেখলো যে যে একটু আমার খোঁজ খবর দরকার, কোথায় কি কি করতেছে, তখন সে একটা সংবাদপত্র কি হিকিংস বেঙ্গল গেজেট নামক একটা সংবাদপত্র প্রকাশ করেন। তার মানে আমরা দেখলাম ওয়ারেন হেস্টিং সে সংবাদপত্র গেজেট প্রকাশ করছে, কলকাতা নগরী প্রতিষ্ঠা করছে, তারপরে পাঠশালা বন্দোবস্ত চালু করছে। এরপর ওয়ারেন হেস্টিং এশিয়াটিক সোসাইটি। এখন এশিয়াটিক সোসাইটির কাজ হচ্ছে, ধরেন এটা হইলো আপনার 1784 সালে নির্মাণ করা হয়েছে, কলকাতায় স্থাপিত করছে। তো এটার উদ্দেশ্য হচ্ছে এশিয়ার ভৌগোলিক সীমার মধ্যে মানুষ, প্রকৃতি বা এই সম্বন্ধে বিষয়গুলোকে অনুসন্ধান করা, বিভিন্ন কিছু অনুসন্ধান করে এগুলা নিয়ে রিপোর্ট তৈরি করা। এটার এটার ক্ষেত্রে যেই মানে তাহলে এশিয়াটিক সোসাইটি সে প্রতিষ্ঠা করছে। এটা নিয়ে আর ডিটেলস দরকার নাই, আমরা এমসিকিউতে দেখবো এখান থেকে কতটুকু ডিটেলস আসে। তো সেগুলো হইলে এশিয়াটিক সোসাইটির কথা বললাম। প্রথম রাজস্ব বোর্ড গঠন করছে, খুব ইম্পর্টেন্ট। প্রথম রাজস্ব বোর্ড এশিয়াটিক সোসাইটি, হিকিংস বেঙ্গল গেজেট মানে সংবাদপত্র, রাজস্ব বোর্ড, পাঠশালা বন্দোবস্ত, কলকাতা নগরী প্রতিষ্ঠা করছে। একটু মনে রাখতে পারেন যে তার তো টাকা পয়সার একটা বিষয় আছে, এই জন্য পাঠশালার সাথে রাজস্ব ব্যবস্থা সে ইয়ে করছে। হিকিংস বেঙ্গল গেজেট তৈরি করলো, এশিয়াটিক সোসাইটি তৈরি করছে, কলকাতায় রাজধানী স্থাপন করছে। কলকাতার রাজধানী করেন ওয়ারেন হেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। মুর্শিদাবাদ থেকে রাজধানী কলকাতায় নিয়ে আসছে। আরেকটা আছে একশালা বন্দোবস্ত, এইটাও ছিল। একশালা বন্দোবস্ত চালু করছে ওয়ারেন হেস্টিং। 5 সালের পর, 1 সালের পরে 5 সালা ছিল। এই যে ওয়ারেন হেস্টিং এর আমলে প্রথম ভারতীয় সংবাদপত্র প্রকাশ, ওয়ারেন হেস্টিং এর আমলে। তাহলে ভারতে প্রথম সংবাদপত্র প্রতিষ্ঠা হয়েছে ওয়ারেন হেস্টিং এর আমলে। সংবাদপত্র স্লাইড চেঞ্জ হয়েছে? জি ভাই। কেউ বলেন চেঞ্জ হয়েছে? আপনারা দেখতেছেন? লর্ড কর্নওয়ালিস। হইছে। আচ্ছা, ওয়ারেন হেস্টিং এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই যে এটা হলো এশিয়াটিক সোসাইটি, এই যে উপরে যে ভবনটা দেখা যাচ্ছে। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। ভাই 2-3 মিনিটের মধ্যে মনে হয় লাইন কেটে যাবে। হ্যাঁ, এরপরে নামাজের বিরতি দিয়ে আমরা শুরু করবো আবার। তারপর এখানে বলছে যে উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। তাহলে বলেন তো হেস্টিং কি কি করছে, একটু একটু দেখি, একটু রিপিট করেন। কয়টা মনে মনে বলতে পারতেছেন দেখি, বলেন। একজন একজন একটা একটা করে বলেন। পাঠশালা বন্দোবস্ত, সংবাদ
তারপর অন্য কেউ বলেন, পাঠশালা বন্দোবস্ত, তারপর রাজস্ব ব্যবস্থা, একশালা বন্দোবস্ত, হ্যাঁ তারপরে হচ্ছে যে এশিয়াটিক সোসাইটি, রাজধানী স্থানান্তর। রাজধানী রাজধানী হস্তান্তর, করছে। আরেকটা করছে হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি করে হ্যাঁ রেগুলেটিং ইয়া রেগুলেটিং রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হ্যাঁ, সে প্রথম রেগুলেটিং গভর্নর জেনারেল হয়েছে। রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের 9 এর অধীনে সে প্রথম গভর্নর জেনারেল হয়েছে। আরেকটা বিষয় সে করছে, নিয়ামক আইন চালু হওয়ার 1 বছর আগে, মানে 1772 সালে দ্বৈত শাসন আইন বাতিল করছে। তাহলে দ্বৈত শাসন আইন বাতিল করছে কে? ওয়ারেন হেস্টিং, যখন যখন 76 মন্বন্তরের পরে। এবং দ্বৈত শাসন ব্যবস্থা কোম্পানির কর্মকর্তারা রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করতেন, অন্যদিকে নবাব রাজ্যের দায়িত্ব পালন করতেন, রাজ্যের প্রধান ছিলেন। এটাই দ্বৈত শাসন ব্যবস্থা রহিতকরণ করছে 1772 সালে ওয়ারেন হেস্টিং। 1773, তার 1 বছর পরে 1773 সালে নিয়ামক আইনের অধীনে সে হয়েছে ভারতের প্রথম, মানে সে হয়েছে বাংলার প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, এবার আমরা দেখব লর্ড কর্নওয়ালিস। সে বললো আমাকে স্যার ডাকবা। বলেন স্যার কারা ডাকে, কাদেরকে স্যার ডাকে বলেন, কোন কর্মকর্তাদেরকে স্যার ডাকে? বিসিএস ক্যাডার। হ্যাঁ, বলে যে আমাকে স্যার না ডাকলে কিন্তু খবর আছে। মানে স্যার ডাকার কত যে আনন্দ এদের, স্যার না ডাকলে সেবা দিবে না, স্যার না ডাকলে তাদের মন খারাপ হয়। তাহলে এখন বলেন তো, এই জন্য বলছে যে লর্ড কর্নওয়ালিস সে বলছে আমাদেরকে কি করো, স্যার ডাকো। তার মানে সে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ভারতের যে সিভিল সার্ভিস, এই যে লর্ড কর্নওয়ালিস সে সিভিল সার্ভিস বানাইছে, এই জন্য আমি এখানে বসে বসে পড়াশোনা করতেছি। সে বলছে আমারে স্যার ডাকবা, মানে হচ্ছে কি সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করছে সে, ভারতের সিভিল সার্ভিসের জনক। ইন্ডিয়ান সিভিল সার্ভিস সে চালু করে, জমিদার প্রথার সূত্রপাত করে। তা আমি এটাকে মনে রাখি এইভাবে যে লর্ড কর্নওয়ালিস ও আসলে, স্লাইড পরিবর্তন হয় নাই। লর্ড কর্নওয়ালিসকে দেখা যাচ্ছে না এশিয়াটিক সোসাইটির নিচে? এমনি দেখা যাচ্ছে কিনা লর্ড কর্নওয়ালিস নামে একজন লোককে দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। আমি এখনো স্লাইড চেঞ্জ করি না, আমি এখানে তার সম্বন্ধে কিছু বলতেছি এরই, বুঝছেন? তো এখন এই লর্ড কর্নওয়ালিস তাকে আসলে কেউ কর্ণপাত করতো না, তাকে কেউ পাত্তা টাত্তা দিত না। কর্ণপাত করা মানে বুঝেন, মানে দাম দেওয়া আরই। তাই আমি এইভাবে টেকনিকটা এইভাবে মনে রাখি যে তাকে যেহেতু দাম দিত না, সরাসরি তাকে যেহেতু দাম দিত না, তখন সে চিন্তা করলো হায় হ্যাঁ আমাকে তো দেশ শাসন করতে হবে। তখন সে চিন্তা করলো একটা কাজ করি আমি, যে কিছু সরকারি কর্মকর্তা নিয়োগ দিই, ওদেরকে দিয়ে দেশ চালাবো। তো কর্নওয়ালিসকে কেউ কেউ কর্ণপাত করতো না।